2026 বিশ্বকাপের একের পর এক চমক দেখা যাচ্ছে। ব্রাজিল চলে গেল পর্তুগাল, চলে গেলেন রোনালদো, নেইমার। দর্শক, আমন্ত্রণ মাঠের খেলা জয়ের বেলাতে। আপনার সঙ্গে আছে আমি নাজমুস সাকিব, আমাদের সঙ্গে আছেন কাজী পাপ্পু, আমাদের সহকর্মী এবং সহকর্মী মনির হোসেন। মনির এবং পাপ্পু ভাই, আপনাদের দুজনকে স্বাগত আমাদের আয়োজনে। ধন্যবাদ। শুরুতে আসলে আমরা যদি যেতে চাই, আসলে আমাদের যে প্রসঙ্গ, রোনালদো CR7 ফুটবল বিশ্বকাপেই বিদায় বলেছেন এবং পর্তুগাল আসলে খুব একটা ভালো করতে পারেনি এবং পর্তুগালের থেকে আমরা যে খেলা এক্সপেক্ট করছিলাম সেটাও হয়নি। ব্যক্তি রোনালদো এবং দল পর্তুগাল, তাদের মূল্যায়ন যদি আপনি করেন। আমি মানে বিশ্বকাপ শুরুর আগে যেই টিমটা ছিল, দেখেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের PSG জয়ের অবদানে যারা ছিল ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু পর্তুগালের ন্যাশনাল টিমে ছিলেন। আপনার ম্যানচেস্টার সিটিতে ভালো প্লেয়ার ছিলেন, চেলসিতে খেলেছেন। পুরো টিমটা কিন্তু গোছানো একটা টিম, যারা লিগ পর্যায়ে দারুণ ছন্দে ছিলেন। সো সেই হিসাব করে সবাই বলছে, এবং নট অনলি অন্যরা, ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে দারুণ ছন্দে ছিলেন। তো পুরো টিমটা ভালো ছিল। যখন টিমটা গোছানো হয়েছে তখন কিন্তু কেন বলা হয়েছিল যে এবার পর্তুগাল চ্যাম্পিয়ন হতে পারে, কারণ আপনি টিমটা দেখলে সেই হিসেবে বেস্ট ডিফেন্স তাদের আছে, বেস্ট মাঝমাঠের প্লেয়ার তাদের রয়েছে, ফিনিশার রয়েছে, সবকিছু মিলে ট্রেভার। কিন্তু ওই উজবেকিস্তান ম্যাচ ছাড়া আমি আসলে পর্তুগালের পারফরমেন্সের গ্রাফটা, আমি খুব ভক্ত পর্তুগালের। আমি যখন ফুটবল খেলা দেখা শুরু করেছি বা ফুটবলটাকে বোঝা শুরু করেছি তখন থেকে পর্তুগালের একটা ফ্যান হয়েছিলাম। এবং যখন ম্যানচেস্টার ইউনাইটেড আলেক্স ফার্গুসন রোনালদোকে নিয়ে আসলো এবং ম্যান ইউর সাপোর্টার হিসেবে যখন রোনালদোর খেলা দেখলাম, তখন থেকে ও আমার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। কিন্তু গতকালকে আমি আমার এক কলিগের সাথে আলোচনায় বলতেছিলাম যে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে রোনালদোর যা দেওয়ার সে দিয়ে ফেলেছে। তাকে অন্ততপক্ষে যদি কালকে রিজার্ভ বেঞ্চে রেখে, অর্থাৎ একাদশে রদ্রিগেজকে নামানো হতো, আমার কাছে মনে হচ্ছিল ভালো ছিল। এবং যে রেজাল্টটা হয়েছে সেটা হয়তো পর্তুগালের পক্ষে যেতে পারতো, বিকজ অফ লাস্ট ম্যাচটাই দেখুন সাব প্লেয়ার নেমে সে ক্রোয়েশিয়ার সাথে গোল করেছিল এবং তার গোলেই কিন্তু জয়টা নিয়ে পর্তুগাল মাঠ ছেড়েছিল। সো রোনালদোর যা দেওয়ার ছিল সেটা দিয়ে দিয়েছিল। আই থিঙ্ক সো তাকে রেখেছে সেটা অন্য হিসাব, বাট আমার একদমই কালকে 19টা বা 20 বার বলে টাচ করেছে রোনালদো। এর আগেও এরকমই 19-20 নকআউটে খুব যাচ্ছে তাই পারফরম্যান্স, আমরা যেটা আশা করেছিলাম পর্তুগালের কাছ থেকে পাবো, সেটা হয়নি। এবং মনে হচ্ছে যে ওভার হাইট একটা টিম হয়ে এসেছিল এবং বাস্তবে আসলে দেখা গেছে যে উল্টো, পুরো উল্টো। এবং আমরা যেটা আলাপ করি মাঝে মধ্যে আমাদের যখন খেলা নিয়ে আলোচনা হয়, যে বিশেষ করে স্পোর্টসে পরিসংখ্যান খুব ডার্টি একটা বিষয়। পরিসংখ্যান সবসময় মেলে না, পরিসংখ্যান হয়তো বা ইন্সপিরেশন দেয়, কিন্তু মাঠের কাজটা কিন্তু করতে হয়। মনিরের কাছে একটু যেতে চাই। মনির, পর্তুগালকে নিয়ে যেই আশা ছিল সেই আশা তো তারা পূরণ করতে পারেনি। অনেকেই বলছিলেন যে পর্তুগাল চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ছিল, তাদের যেই ধরনের সুপারস্টার প্লেয়ার তাদের নিয়ে আসলে দল গঠন করা হয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেল যে মনে হচ্ছে কিনা যে রোনালদো দলের একটা বোঝা, আমরা যেটা দেখতে পেলাম এবারের বিশ্বকাপে। হ্যাঁ, গত ম্যাচটাতে দেখেন আসলে স্পেনের বিপক্ষে রোনালদো যে টাইপের খেলা খেলেছে, আগেও দেখেছি আমরা, একমাত্র উজবেকিস্তানের বিপক্ষে ছাড়া আর কোনো ম্যাচেই কিন্তু আসলে রোনালদোকে ছন্দে দেখা যায়নি। গত ম্যাচে দেখলাম রোনালদো একটা জায়গাতেই আসলে ঘুরপাক খাচ্ছে। তিনি যে আসলে তার মুভমেন্ট, রোনালদোকে আগে যে রোনালদোকে আমরা দেখতে পেতাম, বিশেষ করে রিয়াল মাদ্রিদে খেলতো বা দলকে অনেক জয় উপহার দিয়েছে, সেই রোনালদোর কিন্তু মানে বিন্দু ফোটাও কিন্তু এই বিশ্বকাপে আমরা প্রাইম টাইমটা রোনালদো এখন একদমই নেই। এবং তার মধ্যে যে ল্যাকিংটা দেখা গেছে সেটা হচ্ছে যে তিনি বলের আশায় থাকেন। আগে দেখা যেত যে আসলে রোনালদো যখন বল বিপক্ষ দলের প্লেয়াররা নিয়ে যেত তো তাদের পেছনে ছুটতো, কিন্তু এই বিশ্বকাপে রোনালদোকে দেখতে পেয়েছি যে আসলে তাকে বল বানিয়ে দেবে সেই অপেক্ষাতেই তিনি থাকেন, যার ফলশ্রুতিতে কিন্তু একটা ডাউনফল হয়েছে। এবং বোঝার কথা বললেন, যেটা হচ্ছে যে রোনালদো বোঝা কেননা তার ড্রিবলিংয়ে অনেক ঘাটতি দেখা গিয়েছে। রোনালদোকে আগে আমরা দেখতে পেতাম যে অনেক ড্রিবলিং দিত, কিন্তু এই বিশ্বকাপে খুব কম সংখ্যকই ড্রিবলিং দিয়েছে তিনি। আচ্ছা, মজার ব্যাপার পাপু ভাই, যে রোনালদো বলছেন যে তার যে অর্জন, তার আগে পর্তুগালের কোনো অর্জন ছিল না। এবং 2016-তে যে ইউরোটা আসলো সেই ইউরোটা তিনি বিশ্বকাপের সমান বলেছেন। রোনালদো কি অর্জন আছে আমরা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছি, যে বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ সাফল্য হচ্ছে 2006, সেই বিশ্বকাপে মনে হয় রোনালদো খেলেছিলেন, ডেবু হয়েছিল। এবং বিশ্বকাপে এই দলটার 27টা ম্যাচ খেলেছে, গোল হয়েছে 11টা, 6টা ভিন্ন বিশ্বকাপে গোল দিয়েছেন রোনালদো। ওদিকে যদি বলি যে বিশ্বকাপে যে 6টা ভিন্ন আসর, এই ভিন্ন আসরে সবচেয়ে বলবো প্রথম ফুটবলার, 6টা ভিন্ন আসরে তিনি গোল করেছেন। কিন্তু এত অর্জন, এত কিছু, ব্যালন ডিওর,
পুরস্কার, ফিফা দ্য বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড, সব অ্যাওয়ার্ড ধূলিসাৎ হয়ে যায় যদি বিশ্বকাপটা আসলে একটা ফুটবলার না জিততে পারেন। কিন্তু রোনালদো তার কথাতেই বুঝিয়ে দিলেন যে তিনি তার ওই ইউরোটাকেই বেশিভাবে আসলে প্রেজেন্ট করছেন। বিশ্বকাপ আর ইউরো সমান সমান হয় আসলে না, আসলে এটা তার ব্যক্তিগত অপিনিয়ন, বাট আমার কাছে মনে হচ্ছে যে দেখেন বিশ্বকাপ পুরো বিশ্ব, অর্থাৎ অর্থাৎ আপনি বিশ্ব চ্যাম্পিয়ন, মানে যতগুলো ফিফার টিম রয়েছে 203টা বা 213টার মতো টিম, তাদের ভিতরে আপনি সেরা হয়েছেন। তার মানে হলো এটা একটা আলাদা অর্জন। এখন আমার কাছে পার্সোনালি মনে হয় হয়তোবা যেহেতু একটা ট্রফি তার, সে কিন্তু এই বিশ্বকাপ শুরুর আগেও অনেকবার বলেছে যে 5-7টা ম্যাচ দিয়ে কারো বিবেচনা করা উচিত না, বাট এখানে তাকে বুঝতে হবে যে 5-7টা ম্যাচ অনেক ইম্পর্টেন্ট, বিকজ অফ আপনি বিশ্ব সেরাদের সাথে মাঠে নামছেন। বিশ্বকাপে যারা খেলতে আসে তারা সবাই সেরা এবং প্রত্যেকটা দলই সেরা হিসাবে এই চান্স পায়। তো তাদের জায়গায় আপনি তাদের প্রতিপক্ষ হিসেবে তাদের বিপক্ষে খেলছেন, এখানে আপনি যা করবেন সেটা আপনাকে আলাদা একটা অ্যাডভান্টেজ দিবে, আপনাকে আলাদা একটা মাঠে আলো তৈরি করে দিবে, আপনার প্রতি ফোকাস তৈরি করে দেবে। আপনি দেখুন বিশ্বকাপ থেকে অনেক তারকা ফুটবলার পরে গিয়ে লিগে ভালো ভালো দলের ডাক পেয়েছে। এই জাস্ট ভোজেনিয়াকেই নিয়ে এখন আলোচনা চলছে। আমি যতটুকু শিওর হচ্ছে যে উনি MLS যাচ্ছেন এবং সম্ভবত মায়ামিতে খেলবেন তিনি। তো দেখেন চলে আসলো, আপনি কেইলর নাভাসের কথা মনে আছে কিনা, তিনি কিন্তু পরবর্তীতে রিয়াল মাদ্রিদে গিয়েছেন এবং তারপর PSG হয়ে খেলেছেন। তো এই বিশ্বকাপেই কিন্তু আপনার অনেক তারকা বের করে আনেন। তো সেইখান থেকে আপনি ইউরোপ ট্রফিটাকে এগিয়ে রাখছেন, এটা একদমই বোকামি, বিকজ অফ ইউরো ট্রফি এবং বিশ্বকাপ ট্রফি দুই রকমের প্যাটার্ন, এবং ইউরোটা শুধু ইউরো টিম দিয়ে করা হয়। সো সেখানে আপনার হাতে গোনা কয়েকটা টিম থাকে, আপনি স্পেশালিস্ট কয়টা দল পাবেন? জার্মানি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস। আপনি এরপরে আর কয়টা দলের নাম বলতে পারবেন? আমি যদি বলি আপনি ইতালি সহ 7-8টা দলের বেশি আপনি খুব একটা নাম বলতে পারবেন যে এরা ইউরোতে ভালো করতেছে। এভারেজে 8-10টা দল রয়েছে যারা এই ইউরোটাতে খেলে, বাট বিশ্বকাপে আপনি 48টা দল পাচ্ছেন এবং 48টা দলের ভিতরে আপনি আর্জেন্টিনা, ব্রাজিলের মতো নাম রয়েছে, আপনি আফ্রিকার দেশগুলো রয়েছে, মরক্কো তারাও রয়েছে, এশিয়ার পরাশক্তি রয়েছে, যাদের এক একজনের খেলার প্যাটার্ন এক এক রকম। তাদের বিপরীতে আপনি পারফরমেন্স করবেন, আপনি সেরাটা দিবেন, তাহলে আপনি বোঝা যাবে যে আপনি কতটা ক্যাপাবিলিটি। লিওনেল মেসিকে দেখেন, তিনি যেভাবে খেলে যাচ্ছেন 2026-এর এই বিশ্বকাপে এসেও আমার কাছে লিওনেল মেসির একটা জায়গাও ঘাটতি মনে হয়নি কোথাও। যখন যেখানে প্রয়োজনে ডিফেন্স করছেন, কর্নার নিচ্ছেন, মিডে এসে খেলছেন, উপরে যাচ্ছেন, এবং কি বোঝাপড়া সেই জিনিসটা। আপনার কি মনে হয় রোনালদো আসলে মেসির সঙ্গে দ্বৈরথটা পার্সোনালি নিতে পারেন না এবং খুবই আত্মতৃপ্তির জন্য তিনি ইউরো এবং বিশ্বকাপকে সমান বলেছেন? আমার কাছে এটাই মনে হচ্ছে। আমি আমার সুপারস্টারের বিরুদ্ধে কথা বললেও ভিতরে কষ্ট লাগলেও, বাট যেটা বাস্তবতা সেটা আমাদের বলতে হচ্ছে, আত্মতৃপ্তি বা হয়তোবা তিনি ট্রফি, আত্ম অহংকার আছে, সেটাও আছে। এবং এটা আসলে কি, এটা অনেকের ভিতরেই থাকে। আপনি ক্রিকেটে যদি খেয়াল করেন সেখানেও অনেকে প্লেয়ার রয়েছে, আপনি সমালোচনা আমাদের সবার ভিতরে থাকে। আপনি সাকিব আল হাসানকে দেখেন, যখন তিনি মাঠে নামতেন তাকে নিয়ে প্রচুর সমালোচনা হয়। আপনি রোনালদোকে নিয়ে সমালোচনা, রোনালদো মাঠে নামবে আর সমালোচনা হবে না সেটা কিন্তু হয় না। আজকের ম্যাচ শেষ হলো, সেখানেও কিন্তু সমালোচনা চলছে। তো রোনালদোকে নিয়ে সমালোচনা হচ্ছে এবং এটা যতদিন থাকবে ততদিনই হবে। মনির দেখেন, রোনালদোর অর্জন 5টা ব্যালন ডিওর, চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা 7বার, ইউরো গোল্ডেন বুট, ফিফা দ্য বেস্ট প্লেয়ার 2বার হয়েছেন, ইউরোপিয়ান গোল্ডেন শু 4বার জিতেছেন, ফিফা পুস্কাস অ্যাওয়ার্ড হচ্ছে 1বার জিতেছেন। এমন একজন ফুটবলার যখন আসলে গর্ব করেন, অহংকার করেন, আর দিন শেষে আমরা দেখি মাঠে তার ওই রকম খেলা নেই, কি মনে হয় আসলে রোনালদো আসলে দিন দিন কি আসলে বলবো ছোট মানুষের মতো হয়ে যাচ্ছেন কিনা? মানে কথা যে উনি যেটা বললেন ইউরো এবং বিশ্বকাপ সমান, এটাকে আপনি আসলে কিভাবে দেখেন? অনেকে বলছেন যে এটা একটা নির্বোধ উত্তর দিয়েছেন তিনি বা তুলনা করেছেন। আসলে দেখেন, একটা মানুষের যখন আসলে চরম বিপর্যয়ের মধ্যে থাকে বা ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় থাকে, তখন আসলে তাদের মাইন্ড যে জিনিসটা ওইটা বিগড়ে যায়। সেটা আমরা দেখতে পাচ্ছি রোনালদোর মধ্যে। সে আসলে মনে করছে যে আসলে তাকে মেসির সাথে তুলনা করা হচ্ছে বা মেসির সাথে তুলনা করে তাকে একবার ছোট করে ফেলা হচ্ছে। আসলে তা না, অতীতে যে রেকর্ড করেছেন নিঃসন্দেহে বলা যায় যে রোনালদো সেরা। তবে এবারে বিশ্বকাপে যে পারফরমেন্স করেছেন সেটা আসলে রোনালদো নিতে পারছে না, এটাও তার একটা ব্যর্থতা। এই মুহূর্তে আসলে রোনালদোর চুপ থাকা উচিত, যেটা তিনি করতে পারছেন না। তিনি আসলে চুপ করে যদি থাকেন তত সমালোচনা কম হবে, যত প্রতি উত্তর দিবেন তত সমালোচনা বেরিয়ে যাবে। এক্স্যাক্টলি, যেটা আসলে রোনালদোর থেকে আসলে আমরা একটু যেতে চাই আর্জেন্টিনা কিন্তু বলবো
ব্রাজিল তো এর মধ্যে আসলে চলে গেছে, তারা বিদায় নিয়েছে, দেশে ফিরে গেছে হয়তোবা। তো এবার সবাই অপেক্ষা করছেন ব্রাজিল ভক্তরা বিশেষ করে যে আর্জেন্টিনা কখন বিদায় নেবে। কিন্তু আমরা আর্জেন্টিনার যে সাফল্য আপনারা যদি দেখাই, যে গ্রুপ পর্বে তারা আলজেরিয়ার সঙ্গে 3-0 জিতেছে, ওদিকে অস্ট্রিয়ার সঙ্গে 2-0, জর্ডানের সঙ্গে 3-1। এরপরে এই 3টা ম্যাচ তারা যেভাবেই খেলেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে তারা কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়েছে বারবার। কেপ ভার্দে তাদের কাঁপিয়ে দিয়েছে এবং কেপ ভার্দে বলবো যে দুর্দান্ত পারফর্ম করেছে সেই ম্যাচে। মেসি থেকে শুরু করে ডিপলদের কিন্তু একেবারে ঘাম ছুটে গেছে। কি মনে হয় আসলে রাউন্ড অফ 16-এ মিশর বাধা কি টপকাতে পারবে আর্জেন্টিনা? মানে সেই পার্সপেক্টিভের কথা বলছি। কেপ ভার্দে ম্যাচে আসলে আর্জেন্টিনার পারফরমেন্স তো ওভাবে আপ টু দ্য মার্ক ছিল না, আপনি কি বলবেন? তবে কেপ ভার্দের সাথে আপ টু দ্য মার্ক ছিল না এটা বললে ভুল হবে। আপনি দেখেন ভোজেনিয়া যেভাবে সেভ করেছিল, আপনার মেসির বা পায়ের শট, উনি যেটা নিচু বল ছিল সেটাও সেভ করেছেন। এবং আপনি যেটা দেখবেন যে বা পায়ের একটা শটে, আমি ভিডিওটা বারবার খেয়াল করেছি যে আসলে ভুলটা কোথায় ছিল। ও তার টিমমেটকে ঠিক করছিল ফ্রি কিক নেওয়ার আগে, যে এই সাইডটা চেঞ্জ করার চেষ্টা করছিল, ঠিক 5 সেকেন্ডের যে সময়টা, তারপরে কিন্তু মেসি শুট নিয়েছে এবং সে কিন্তু পুরোপুরি রেডিও হয় না যে একটা দাঁড়িয়ে আমি স্টে করব তারপরে শুটটা নেবে, সেই সুযোগটা কিন্তু সে পায়নি এবং ওই শটটাও সে ঠেকিয়ে দিয়েছে। অর্থাৎ চিন্তা করে দেখেন যে ভোজেনিয়া আগে কয়েকদিন আগেই বলেছিল যে তার একটা স্বপ্ন যে তিনি মেসির পেনাল্টি শুট আউট ঠেকাবেন, সেটা হয়তো তার ভাগ্যে আসেনি, বাট সেদিন মেসিকে কিন্তু সে বোতলবন্দি করতে পেরেছেন। মেসির ফ্রি কিক আটকিয়ে দিয়েছেন, মেসির অ্যাটাক আটকিয়ে দিয়েছেন। নট অনলি মেসি, আর্জেন্টিনা যারাই অ্যাটাকে গিয়েছেন সবার বলই কিন্তু তিনি সেভ করেছেন। যে গোলগুলো কনসেপ্ট করেছে আপনি দেখেন যে খুব একটা যে মানে সেভ করার মতো বল ছিল তা কিন্তু না, ভোজেনিয়ার নিয়ন্ত্রণের ভিতরে যা ছিল সে কিন্তু সেগুলো সেভ করেছে। তো সেই ক্ষেত্রে কেপ ভার্দের সাথে মানে হয়তো রেজাল্ট দেখলে মনে হচ্ছে যে ফাইট হয়েছে, বাট প্লেয়ার হিসেবে ভোজেনিয়ার যে সেভগুলো ছিল সেটা যদি আপনি সরিয়ে দেন, অর্থাৎ গোল পোস্টে যদি একটা নরবরে গোলরক্ষক থাকতো, তাহলে রেজাল্ট কিন্তু 3-2 না, সেটা 5 বা 7 গোলও। এবং আপনার 3-2 তো আপনি দেখছেন যে স্কোর লাইন, এই 3 নম্বর গোলটা তো আসলে আত্মঘাতী গোল ছিল, এবং সেটাও তো আসলে কেপ ভার্দে গিফট করেছে। হ্যাঁ, তো সবকিছু মিলে আজকের যে ম্যাচটা মিশরের সাথে মোহাম্মদ সালাহ রয়েছেন, এই জায়গাটায় মানে আমার কাছে মনে হচ্ছে যে আসলে আর্জেন্টিনার যেভাবে লিস্ট করা হয়েছে, অর্থাৎ গ্রুপ পর্ব থেকে রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনাল, এই পর্যন্ত যে টিমগুলো রয়েছে সেখানে বাধা খুব একটা নেই। আপনার মিশর আমরা হয়তো ভালো খেলতে পারে, বাট আর্জেন্টিনাকে আটকাবে সেটা মনে হচ্ছে না পারবে, বিকজ অফ লিওনেল মেসি ছন্দে রয়েছেন। কারণ যেই প্লেয়ারকে আপনি দেখেন শেষ, তার কিন্তু শেষ না, তিনি 2022 যেখানে শেষ করেছেন সেখান থেকে আবার শুরু করেছেন, পুরা ছন্দে রয়েছেন। আলজেরিয়ার সাথে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার সাথে গোল পেয়েছেন, কেপ ভার্দের সাথে গোল পেয়েছেন, মানে প্রত্যেকটা ম্যাচে তার গোল রয়েছে। মেসিময় ম্যাচ ছিল। আমরা যদি একটু মনিরের কাছে যেতে চাই, মনির কি মনে হয় আসলে আর্জেন্টিনার ফ্যানরা তো অপেক্ষা করছেন যে কি হয়। মিশর কিন্তু কোনো রকম পাত্তা দিচ্ছেন না এবং মিশরের কোচ থেকে শুরু করে ম্যানেজমেন্ট বলছেন যে মেসিকে তারা সেভাবে গোনায় ধরছেন না, তাদের 26 জন মেসি আছে, তাদের দলে সবাই মেসি, এবং মোহাম্মদ সালাহর উপর খুব ডিপেন্ড করছেন এবং তারা চাচ্ছেন যে তাদের যে আসলে গতিময় ফুটবল, সেই গতিময় ফুটবল দিয়ে আর্জেন্টিনাকে পরাস্ত করতে। আপনার কাছে কি মনে হয় যে আমাদের দেশে কিন্তু একেবারেই উত্তাপ শেষ, বলবো অর্ধেক শেষ হয়ে গেছে ব্রাজিল বাদ পড়ার কারণে, আর্জেন্টিনার কি হবে মিশরের সঙ্গে? আসলে আপনি ফার্স্টে যে কথাটা বললেন, প্রত্যেকটা কোচ, আর্জেন্টিনার বিপক্ষ দলের কোচ প্রত্যেকটা ম্যাচে আমরা কিন্তু দেখেছি, আলজেরিয়ার কথা বলেন, অস্ট্রিয়ার কথা বলেন এবং জর্ডান এবং কেপ ভার্দে, প্রত্যেকটা কোচই কিন্তু আসলে তাদের জায়গা থেকে আসলে মেসিকে একটু হেয় করে এই কথা বলেছে। কিন্তু আলটিমেটলি কিন্তু ফলাফল কিন্তু আর্জেন্টিনাই জয় পেয়েছে এবং মেসি সাকসেস হয়েছে। আর দ্বিতীয় কথাটা যেটা বললেন যে আসলে সমর্থকদের কথা, ব্রাজিলের সমর্থকরা আকাশ ভরা প্রত্যাশা নিয়ে এসেছিল এবং ম্যাচটি দেখেছে এবং শেষ পর্যন্ত আসলে কিন্তু তারা কি বলে যেটা তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী আকাঙ্ক্ষার বাইরে আসলে ব্রাজিল ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে আসলে রাজধানীর টিএসসি থেকে শুরু করে, আমিও ছিলাম সেখানে, ভক্তরা আসলে কান্নায় ভেঙে পড়েছে, পুরো টিএসসি কান্নার রলে হয়ে গেছে। কান্না তো মাঠের থেকেই শুরু হয়েছে, নেইমার ক্যাসেমিরোদের কান্না, সেই কান্নার রোল পুরো ব্রাজিল সহ সারা বিশ্বময় ছড়িয়ে গেছে। এই যে আসলে মানে আবেগ দিয়ে জাজমেন্ট করা যে আমার প্রিয় দল বিশ্বকাপ জিতবে, কিন্তু মাঠের খেলা কিন্তু আমরা দেখলাম যে তারতম্যটা কোথায়। নরওয়ে যে আউটপ্লেড করে দিয়েছে ব্রাজিলকে, এবং আপনি দেখেন যে হালান্ডের যে গোলটা, সেই গোলগুলো কিন্তু বলবো যে হালান্ড মার্কিংয়ে ছিলেন না, হালান্ড এরিয়াল ক্রস থেকে যেই হেডারটা দিয়েছেন, শক্তিশালী হেডার,
এই যে পেনাল্টি মিস করা ব্রাজিলের, অনেকগুলো সুযোগ নষ্ট করা, এনরিক সুযোগটা মিস করেছেন, কি মনে হয় আসলে নেইমার কি আগে নামানো যেত কিনা? অনেকগুলো প্রশ্ন কিন্তু আসলে রয়ে গেছে এবং ব্রাজিলের মিডফিল্ড নিয়েও দারুণ সমালোচনা হচ্ছে। মিডফিল্ড কিন্তু যতই আমরা নকআউটের দিকে আগাচ্ছিল আমরা দেখেছি মিডফিল্ড স্লো হয়ে গেছে। এইটা নিয়ে আসলে পাপু ভাই কি বলবেন সামগ্রিকভাবে ছোট করে যদি আমি বলেন? একটু বলি, আপনার আর্জেন্টিনার লিওনেল মেসি যখন মাঠে নামে তার একটা রসদ তৈরি হয় কিন্তু আপনার ডিপলের সাথে। ঠিক ব্রাজিলের লুকাস পাকেতার সাথে নেইমারের একটা ভালো রসদ থাকে। আপনি অ্যানালাইসিস করে দেখবেন যে নেইমারের সাথে পাকেতার সামঞ্জস্যটা খুব মিশুক এবং তারা জানে যে কে কীভাবে পাস। তো নেইমারকে আমরা সবাই ভেবেছিলাম যেহেতু পাকেতা ইনজুরি, রাফিনা পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে পারবেন না, একাদশে নেইমারকে দরকার ছিল। এবং আপনি দেখবেন যে ব্রাজিলের যারা সাবেক ফুটবলার তারা এটা নিয়ে অনেক কথা বলেছে। ওই জায়গাটায় খুব বড় একটা মিস্টেক ছিল। আনচেলত্তি বলেছেন ব্রুনো গুইমারেসকে কেন তিনি পেনাল্টি শুট আউটে পাঠিয়েছেন বিকজ অফ পরিসংখ্যান দেখে। বাট পরিসংখ্যানটা একটা সংখ্যা। ভিনি কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে পেনাল্টি শুট আউট করছেন এবং সেই স্কোর করেছেন, টপ স্কোরার। হ্যাঁ, দুটো মনে হয় তার 7টা বা 8টা পেনাল্টি শুট আউটে সে দুটো মনে হয় মিস করেছেন, বাকিগুলোতে স্কোর করেছেন। তো সেই ক্ষেত্রে কেন ভিনিকে দিলেন না সেটা আগে থেকে ঠিক করা, ভিনি বলেছেন যে আনচেলত্তির আগে থেকে ঠিক করা ছিল যে শীর্ষ 5 সেই তালিকায় ভিনি ছিলেন না। আর ব্রুনো গুইমারেসকে অনেকে অনেক কথা বলছেন, বাট এইবারের বিশ্বকাপে যদি অ্যানালাইসিস করেন ব্রাজিলের মাঝমাঠের যে প্রাণটা ছিল সেটা ব্রুনোই ছিল। পাকেতা থেকে আপনি সেভাবে সাপোর্ট কিন্তু পাননি। আর ক্যাসামিরো বয়সের কারণে সে ওই যে এফোর্টটা আগের যে ক্যাসামিরো সেই পারফরমেন্সটা কিন্তু পায়নি। তো ব্রুনোই কিন্তু এবারে মাঝমাঠের প্রাণটা ছিল, আর কেউ কিন্তু ছিল না। ডগলাস সান্তোস লেফট উইং থেকে উঠে এসেছিলেন, দানিলো উঠছিলেন। আর যে গোলটার কথা বলেন হালান্ডের সাথে, মাগরিয়াল গাভালিয়াসের সাথে কিন্তু আপনার হালান্ডের একটা ছিল আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির সাথে ম্যাচে যখন খেলেছিলেন সেখানে দেখা এবং তাকেই টার্গেট দেওয়া হচ্ছিল যে হালান্ডকে আটকানোর জন্য। সেকেন্ড যে গোলটা কনসেপ্ট করেছেন, আমি খুব ভালোভাবে ভিডিওটা অ্যানালাইজ করে দেখলাম যে দানিলো খুব কাছে ছিল, কিন্তু সে যখন হল্যান্ডের শটের সময় সে যখন চলে আসলো আনমার্ক ছিল এবং দানিলো ওই জায়গায় কিন্তু আপনি তো ম্যাচটাকে ট্যাকেল দিতে হবে। হল্যান্ডের পায়ে বল যাচ্ছে মানে আপনি তাকে তো ট্যাকেল করতে হবে, সেক্ষেত্রে আপনি হয়তো সর্বোচ্চ একটা হলুদ কার্ড খেতে পারেন। সে কি করলো আমি দেখলাম জাস্ট দাঁড়িয়েছিল এবং হালান্ডকে শর্ট করার একটা জায়গা করে দিল, যেটা মাগালিয়াস কিন্তু সেভ করতে পারলেন না। মাগালিয়াসের পায়ের ফাঁক দিয়ে চলে এবং 128 থেকে 129 কিলোমিটার বেগে বলটা চলে গেল, যেটা অ্যালিসন কাছে খুব একটা মানে কষ্ট ছিল তাকে, এটা কিন্তু সে সেভ করতে পারতেন না। তো কিছুটা ভুল ছিল এবং আমার কাছে এই জায়গায় এসে আনচেলত্তি তার যে কোচিং টেকনিক এই জায়গাটা আমার মনে হয় মিস করেছে। এবং একাদশের নেইমার শুধু না, আমার কাছে মনে হচ্ছিল যে অ্যান্ড্রিকের যে মিসটা, আপনি আরও পরিপক্ক প্লেয়ার এখানে দরকার ছিল। অ্যান্ড আপনি দেখবেন এই সেম একটা ভিডিও দিয়ে এখন ভিডিও বানানো হচ্ছে যে রোনালদো কিন্তু এরকম একটা সুযোগ পেয়েছিল, তিনি ডস দিয়ে বলটাকে বের করেছিলেন। অ্যান্ড্রিক ইয়াং প্লেয়ার, অভিজ্ঞতার অভাব, ইন ফিউচারে তারা আসে। আর এইখান থেকে আসলে প্রত্যেকটা বিশ্বকাপে যখন ব্রাজিল বাদ পড়ে সেখান থেকেই বলা হয় যে এখান থেকে নতুন কিছু শিখবে। বাট ব্রাজিলের যে রিজার্ভ বেঞ্চ এবং এবারে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় একটা নাম নিয়ে আমরা খুব মানে হতাশ হয়েছিলাম, যে পেড্রো, যিনি চেলসির হয়ে 21টা গোল করেছিলেন, তাকে যখন স্কোয়াডে দেখা হয়নি এই জায়গাটা আমাদের খুব মানে মানে সারপ্রাইজিং লেগেছিল। আজকে পেড্রো যদি থাকতো ওই ফিনিশিংয়ের যে জায়গাটা, প্রপার নাম্বার 9 আমার কাছে এখন মনে হয় এখনো ব্রাজিল পায়নি রোনালদো চলে যাওয়ার পর, এবং এটাই ভোগাবে ব্রাজিলকে। আচ্ছা, আমরা হালান্ডের একটু যেতে চাই, হালান্ড প্রসঙ্গে যেতে চাই, মনিরের কাছে দিয়ে শুরু করতে চাই। হালান্ড মেশিন ম্যান, মানে হচ্ছে দানবের মতো আসলে, এবং ব্রাজিল ভক্তরা তো তাকে একেবারেই দেখতে পারে না। হালান্ড সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? আমরা জানি যে হালান্ড খুব ডিসিপ্লিন বলবো অ্যাথলিট, এবং তিনি কিন্তু একটু ভিন্ন ধরনের এবং তিনি কিন্তু ভিন্ন ধরনের এবং ভিন্ন ঘরানার একজন ফুটবলার। আপনার কাছে কি তথ্য আছে যে হালান্ড আসলে কিভাবে নিজের জীবন মেনটেন করে, তার জীবনের রুটিনটা কি? আসলে হাল্যান্ড খুব শান্ত প্রকৃতির মানুষ। ও কিন্তু 10 ঘন্টা ঘুমায়, সাধারণত অ্যাথলেটরা এত ঘুমায় না, ঠিক আছে? সেই জায়গা থেকে হচ্ছে যে ও 10 ঘন্টা ঘুমায় এবং খুব মাংস খেতে পছন্দ করে, এবং ও কিন্তু ঘোরাঘুরিও খুব একটা পছন্দ করে না, রেস্ট নিতে খুব পছন্দ করে। সেই জায়গা থেকে হচ্ছে যে ও সাধারণত জিম সেন্টারে যে সময় কাটায়, পাশাপাশি হচ্ছে এন্টারটেনটা খুব একটা করে না। ওই জিম সেন্টারে যাওয়া বা হচ্ছে বাসায় থাকা, এর মাঝে ও এন্টারটেনটা খুঁজে নেয়।
ইভেন আপনি খাবারের কথা বললেন, ও সাধারণত গরু মাংসটা বেশি খায়, পাশাপাশি খাসির যে কলিজা আছে সেটাও খুব পছন্দ করে। আর হাইট হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি, এটা সবারই জানা। ওজন 94। বাট ও মাংস, সাধারণত আমরা জানি যে মাংস খেলে কিন্তু আসলে ওজনটা বেড়ে যায়। ও আসলে মেনটেন করতে পারে এই জন্য আসলে যে ও প্রচুর পরিমাণে ব্যায়াম করে, এবং ওই যে যেটা বললাম যে আসলে এন্টারটেইনের জন্য কোথাও যাওয়া বা এগুলো খুব একটা পছন্দ করে না। ওর শরীরের জন্য যতটুকু ঘুম প্রয়োজন ততটুকু ও ঘুমায়, নিজেকে অনেক সময় দেয় আর কি। আচ্ছা পাপু ভাই, যেটা বলছিলেন, আমি যে জিনিসটা আসলে আপনারটা পিক করতে চাই, 10 ঘন্টা ঘুমান, এবং হালান্ডের ব্যাপারে একটা আছে খুব অলস একজন ফুটবলার। আপনি যদি হালান্ডকে নিয়ে বলেন, আসলে এই ফিজিক্যাল ফুটবলার মাঠে এসে পার্থক্য করে দিচ্ছেন প্রতিপক্ষের বিপক্ষে। ওর স্ট্যামিনারটা আমার কাছে খুব ভালো লাগে। আপনি দেখবেন, যেটা বললাম যে অলস প্রকৃতির ফুটবলার, ঠিক আছে, মানে ও চায় যে আমাকে বল বানায় দাও, মানে ওর পায়ে বল যাওয়ার পর যে ও কি করবে সেটা কিন্তু অকল্পনীয়। মানে ওর পায়ে বল, মানে আপনি যদি ওকে সুযোগ করে দেন তাহলে ও স্কোর করবেই। আপনি দেখেন যে বরুসিয়া ডর্টমুন্ডে ও যখন স্টার্টটা, মানে হালান্ড সম্পর্কে মানুষের আগ্রহটা কিন্তু আসছে বরুসিয়া ডর্টমুন্ডে খেলার পর থেকে। ওই সময় ওর পায়ের কারুকাজ দেখা গেছে, ওই সময় ওর গোল করার স্টাইলিস্ট গুলো দেখা গেছে। জলাতান ইব্রাহিমোভিচ আপনার বাইসাইকেল শট করে, হল্যান্ডেরও কিন্তু বেশ কয়েকটা দেখবেন যে বাইসাইকেল শট, অ্যাঙ্গেল শট, কখনো শুয়ে কি করতেছে, মানে আসলে অবিশ্বাস্য কিছু ওর স্কোর রয়েছে। এবং ও হেডিং পজিশন যেভাবে রাখে, আপনি দেখবেন যত ওর হাইটের সমতুল্য হলেও তার উপর দিয়ে তিনি হেড করে গোল কিন্তু করছে। এবং এই যে লাস্ট ম্যাচে ব্রাজিলের সাথে, সম্ভবত আমি যদি ভুল না করি, ওর সামনে গাব্রিয়েল মাগালিয়াস ছিলেন, তাকে ওভারল্যাপ করে কিন্তু সেই গোলটা করেছেন। হ্যাঁ, মাগালিয়াসের হাইট কিন্তু মোটামুটি প্রায় 6 ফিটের কাছাকাছি, তো খুব একটা ডিফারেন্সও নাই, কিন্তু সেই জায়গা থেকে তিনি স্কোর করেছেন। এবং পুরো ওই যে একটা প্লেয়ার যদি আপনার পুরোটা মানে একটা মেইনটেনের ভিতরে থাকে, তাহলে কিন্তু তার পারফরমেন্সটা সেভাবেই থাকে। আপনি যতই অলস বলেন, যাই করে না কেন, সে 10 ঘন্টা ঘুমায়। যেটা ভাই বললো যে আসলে 10 ঘন্টা একটা অ্যাথলেট ঘুমায়, এটা কিন্তু খুব অবিশ্বাস্য। খুব আমরা একজনকে পাই না যে 10 ঘন্টা তিনি ঘুমাবেন। 24 ঘন্টার ভিতরে 10 ঘন্টা যদি তিনি ঘুমিয়ে পার করেন, তাহলে বাকি 14 ঘন্টা তিনি কি করেন, এটা একটা প্রশ্ন থাকে। তো সেই জায়গা থেকে তার পারফরমেন্স, সে গরুর মাংস খেতে ভালোবাসে। আমরা যারা আমাদের প্লেয়ার, আপনি দেখবেন যে যারা আমরা সবসময় রিচ ফুডটা প্লেয়ারদেরকে অ্যাভয়েড করতে বলি, সেখানে ও গরুর মাংস খাচ্ছে। এটাও কিন্তু একটা ভাববার বিষয় যে হালান্ড গরুর মাংস খায়, হ্যাঁ, গরুর মাংস খেয়ে সে মাঠে খেলতে নামে বা পারফরমেন্স করে। তো এই যে নিয়মতান্ত্রিক থাকে, যার কারণে তার একটা বেটার অপশন আসে, এবং সে যখনই বল পাচ্ছে স্কোর করছে। এবং তাকে আটকানো, আমার মনে হচ্ছে যে আপনি দেখেন যখন এমবাপ্পে আসলো, এমবাপ্পে আর হালান্ডের পার্থক্যটা একটা জায়গায়, সেটা হলো এমবাপ্পে স্টার্টটা করতো, মাঝমাঠে আসতো, ডিফেন্সে গিয়েছে, তার যখন ক্যারিয়ার শুরু হয়েছে সেখান থেকে বলটা করতো। তখন এমবাপ্পের বয়স 18-19 বছর ছিল। 2018 বিশ্বকাপে আর্জেন্টিনার হারের অন্যতম কারিগর কিন্তু এমবাপ্পে। আপনি ওই খেলাটা যদি মনে মাইন্ড করেন, দেখবেন যে মাঝমাঠ থেকে এমবাপ্পে একটা বল থ্রো পাস দিয়ে নিয়ে যাচ্ছিল, এবং তাকে আটকানোর কোনো স্কোপ পাচ্ছিলেন না আর্জেন্টিনা, এবং সেটা কিন্তু গোলে পরিণত করেছেন তিনি। ঠিক হালান্ডের পার্থক্যটা কি, তিনি যে জায়গাটায় থাকেন এই আশেপাশে, এইবারের বিশ্বকাপে রোনালদোকে যেভাবে দেখলাম যে তার আশেপাশে ঘুরপাক খাচ্ছেন, ওই ডিবক্সের আশেপাশে, হালান্ড কিন্তু ওই জায়গাটায় ঘুরপাক খায়, এবং ওই জায়গাটাকে তিনি যখন বলটা পাচ্ছেন সেটাকে স্কোর করছেন, যেটা রোনালদো করতে পারেননি, যেটা আগের রোনালদো করতেন, এখনকার রোনালদো পারেন। তো পার্থক্যটা এই জায়গাটায়, হালান্ডকে আপনি যদি ডিবক্সের কাছে বল দিতে, মানে বল দিয়ে দেন এবং সেটা যদি সে পেয়ে যায়, তাহলে সেখান থেকে গোল অবশ্যই আসবে। তো মনির, আপনার কাছে একটু যেতে চাই যে এই যে নরওয়ের যে সবশেষ সাফল্য, সেটা ছিল 1998-এ, তারা রাউন্ড অফ 16 খেলেছিল। এরপরে আসলে তাদের সেরকম সাফল্য নাই। তো এই 2026-এ এসে তারা তাদের অতীত সাফল্যকে আসলে পেরিয়ে গেছে, কোয়ার্টারে উঠেছে। প্রতিপক্ষ আসলে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ড। কি মনে হয় আসলে নরওয়ে ইংল্যান্ড ম্যাচ কেমন হতে পারে? অবশ্যই ফাইটিং হবে, কেননা দুইটাই ইউরোপের দল। দুটা দলে যদি খেয়াল করেন, প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজের জায়গা থেকে অনেক পরিশ্রমী এবং দৌড়ে খেলেন। আপনি আর্জেন্টিনার কথা যদি বলেন, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু দৌড়ে খেলেন না। কিন্তু আপনি ইংল্যান্ড বা নরওয়ের কথা যদি বলেন, গত ম্যাচে আমরা ব্রাজিলের বিপক্ষে দেখেছি যে আসলে প্রত্যেকটা প্লেয়ার তাদের জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে দৌড়ায়,
এবং ইংল্যান্ডের কথা যদি বলেন, হ্যারি কেন থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার তাদের জায়গা থেকে প্রচুর পরিমাণে দৌড়ায়, এবং এটা কিন্তু ইউরোপের যে দেশগুলো আছে এগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে তারা দৌড়ে খেলে। অবশ্যই দুইটা দলই হচ্ছে ফাইট করবে। ইংল্যান্ড এবং নরওয়ের দিকে যদি আপনি এগিয়ে রাখার কথা বলেন, হয়তো বা পরিসংখ্যানের কথা বললে বা অতীতের বিচারে ইংল্যান্ড এগিয়ে থাকবে, তবে নরওয়ে ব্রাজিলের বিপক্ষে যে ধরনের খেলা দেখিয়েছে, নিঃসন্দেহে নরওয়েকে পিছিয়ে রাখার কোনো আসলে অবকাশ নেই। আচ্ছা পাপু ভাই, নরওয়ে তো ব্রাজিলকে বিট করলো, এখন ভবিষ্যতে যদি আর্জেন্টিনার সঙ্গে, আর্জেন্টিনা যদি আসলে বলবো এই মিশর বাধা উতরে যায়, তাহলে আর্জেন্টিনার সঙ্গে যদি নরওয়ের খেলা হয়, তখন কি ব্রাজিল সমর্থকরা নরওয়ে সাপোর্ট করবে কিনা? এটা একটা গুড কোশ্চেন, এটা আসলে ব্রাজিল সমর্থকরাই বলতে পারবে। বাট আমার কাছে মনে হয় যে মানে আমরা যে কাদা ছোড়াছুড়িটা করি, আসলে এটা একটা মেসেজও বলতে পারেন যে আসলে খেলাটা খেলার মাঠেই উপভোগ্য করা উচিত। আমি সেদিন অনেক জায়গায় থেকে পড়েছি যে ব্যানার ছিঁড়ে ফেলছে, আর্জেন্টিনা যারা ব্রাজিল সাপোর্টার ছিলেন তাদের উপর একটু উগ্র আচরণ করেছেন, এবং অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটেছে, অনেকে দুনিয়া ছেড়ে চলে গেছে। যে আপনি আপনার সাপোর্ট করবেন, তিনি তার সাপোর্ট করবেন, কারো মেসি ভালো লাগবে, কারো নেইমার ভালো লাগবে, কারো রোনালদো ভালো লাগবে, তারা কিন্তু তাদের জায়গায় ঠিক রাখছেন, কিন্তু আমরা আমাদের জায়গায় যে তর্কটা করি সেটা আমার কাছে একদমই গ্রহণযোগ্য না। এবং নরওয়ের সাথে ব্রাজিল আর্জেন্টিনা যদি খেলা পড়ে, আমার আই থিঙ্ক সো এই খেলাটা দেখার মতোই হবে, কিন্তু তার আগে ইংল্যান্ড বাধাটা তাদের টপকাতে হবে। এইখানে একটা বড় রোল প্লে করবে নরওয়ের অধিনায়ক ওডিগার্ড লাস্ট ম্যাচে দেখবেন যে ব্রাজিলের 4টা ডিফেন্সকে একসাথে তিনি ব্যতিব্যস্ত রেখেছেন, কন্টিনিউয়াস প্রেসিং করে গেছে, যার কারণে কিন্তু এইখানে যখন তিনি ব্যতিব্যস্ত রেখেছেন, ওইখানে হালান্ড কিন্তু ফাঁকা ছিলেন। তো সেম কাজটা ওডিগার্ড এইবারও করতে পারেন। বাট ইংল্যান্ডের ছন্দে রয়েছেন হ্যারি কেন রয়েছেন, বুকায়ো সাকা রয়েছেন, আপনার ডিক্লাইন রাইস রয়েছেন, জুড বেলিংহাম রয়েছেন। মানে আসলে ইংল্যান্ড টিমের এত তারকা আপনি নাম বললে কিন্তু শেষ করতে পারবেন। বাট ইংল্যান্ডের একটা উইক পয়েন্ট আমার কাছে সবসময় মনে হয়, সেটা হল তাদের গোল পোস্টে যিনি পিকফোর্ড রয়েছেন। আমার কাছে পিকফোর্ড কখনোই আপ টু দ্য মার্ক মনে হয় না। লাস্ট ম্যাচে তিনি হয়তো পারফরমেন্স করেছেন, বাট আপনি ওভারঅল যদি দেখেন পিকফোর্ডের পারফরমেন্স আমার কাছে কখনোই ভালো লাগেনি। আর বাকি যে দুটো খেলা রয়েছে, ফ্রান্স মরক্কো, স্পেন বেলজিয়াম, এইখানে আমি স্পেন ফেভারিট পাচ্ছি, বাট বেলজিয়াম কালকে লাস্ট ম্যাচটা যা খেললো সেটা অসাধারণ ছিল। আর এই খেলাটা দেখার একটা উপভোগ্য হবে। মরক্কো ফ্রান্স দুটোই ভালো খেলছে, এবং মরক্কোর ডিফেন্স থেকে শুরু করে, মরক্কোর যেটা উইক পয়েন্ট সেটা হলো মরক্কোর ফিনিশারের অভাব আছে, যেটা ফ্রান্সের নেই। ফ্রান্সের প্রত্যেকটা জায়গায় প্লেয়ার যথেষ্ট রয়েছে। তো এই ম্যাচটা খুব বেশি উপভোগ্য হবে। আর এই ম্যাচটা উপভোগ্য হবে স্পেন বেলজিয়ামটা আমার কাছে মনে হচ্ছে যে ওই এটা পাবো না, যেটা গতকালকে আমরা স্পেন আর পর্তুগালের ম্যাচটাই দেখলাম। আমরা একটু প্রেডিকশনে যাই, মনিরের কাছ থেকে আসলে শেষ করবো। ফ্রান্স মরক্কো কে জিতবে, এবং আপনার স্কোর লাইন কি হবে? হাড্ডাহাড্ডি হবে, তবে ফ্রান্স ডেফিনেটলি জিতবে। ফ্রান্স এবং মরক্কোর স্কোর লাইন 2-1 ব্যবধানে জিতবে। আই থিঙ্ক সো ফ্রান্সই জিতবে, এবং সেক্ষেত্রে 1-0 আমার কাছে মনে হচ্ছে। স্পেন বেলজিয়াম, এখানে আমি স্পেনকে ফেভারিট রাখবো, এবং স্পেন যদি কোনো না ঘটে তাহলে হয়তো 2-1, কারণ বেলজিয়ামও ছন্দে চলে এসেছেন, সেই ক্ষেত্রে হয়তো একটা ফাইট হতে পারে। মনিরের প্রেডিকশন? আমার প্রেডিকশনটা স্পেন এবং বেলজিয়ামের মধ্যে ট্রাইব্রেকারে ম্যাচ গড়াবে। 1-1 ব্যবধানে শুরু হবে, দেন ট্রাইব্রেকারে গড়াবে ম্যাচটি। আর নরওয়ে ইংল্যান্ডের মধ্যে আমি ইংল্যান্ডকে বেছে নেব। 1-0 গোলে জিতবে ইংল্যান্ড। আর পাপু ভাই, নরওয়ে ইংল্যান্ডের ব্যাপারে? এখানে আমার কাছে ইংল্যান্ড ফেভারিট মনে হচ্ছে, বাট তারপরেও প্রেডিকশন আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা আমার 90 মিনিটের শেষ নাও হতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনার দুজনকে। দর্শক, এই ছিল আসলে আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন, কালবেলার সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।